রেশনের আটা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় থানার পুলিশ এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযানের সাফল্য। পুলিশ সূত্রে দাবি, ধৃতের 3টি গুদামঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে আটা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন ডিলারের মাধ্যমে রেশনের আটা কিনে তা মজুত করে বাইরে পাচার করা হচ্ছিল। তল্লাশিতে গুদামঘরগুলি থেকে সরকারি স্ট্যাম্প মারা শতাধিক আটা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সরকারি বিজ্ঞপ্তি জারি হলো। 1 জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। লক্ষ্মীর ভান্ডার এতদিন যারা পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নিজে থেকে স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। 1 জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক 3000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। লক্ষ্মীর ভান্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। একইভাবে সিএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে 3000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকের হাতে। আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এসডিওরা। আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন থেকে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবিপি আনন্দ। 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা পাবেন মহিলারা। কিন্তু সরকারি বাসই তো হাতে গোনা। মহিলারা এই সুবিধা পাবেন কিভাবে? তৃণমূল জমানায় সরকারি পরিবহনের যা হাল হয়েছে তাতে হতাশ মহিলারা। ক্ষমতায় এসেই কথা রেখেছে বিজেপি। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 1 জুন থেকে এই পরিষেবা চালু হচ্ছে। কিন্তু এই সুবিধা নিতে গেলে তো সরকারি বাস পেতে হবে। নিত্যযাত্রীদের প্রশ্ন, সেরকম পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় আছে কোথায়? গত 15 বছরের তৃণমূল জমানায় সরকারি বাসের সংখ্যা যে হারে কমেছে তা নিয়ে রীতিমতো হতাশ তারা। যদি একটা 5টায় বেরোয়, নেক্সট বাস বেরোয় 6:50-তে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা যদি অ্যাটলিস্ট অফিস টাইমে একটু বাড়ানো যায় আমাদের নিত্য প্যাসেঞ্জারদের খুব একটু সুবিধা হয়। যদি না থাকে তাহলে তো অসুবিধায় পড়বে, তাহলে লাভটা কি? সুবিধা হবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা তো বাড়াতে হবে। খালি বলে দিলাম এসি দিচ্ছে কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। গত কয়েক বছরে ভাড়া বাড়েনি ঠিকই, কিন্তু সরকারি বাসের সংখ্যাও ছিটে ফোটা বাড়েনি, উল্টে উল্লেখযোগ্য হারে কমেছে। বেশ কিছু রুটে সরকারি বাস চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। সরকারি বাস সংস্থাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার মহিলাদের সুবিধা দিতে চাইছে ঠিকই, কিন্তু তৃণমূল জমানায় সরকারি পরিবহনের যা হাল হয়েছে তাতে এই সুবিধা যাত্রীরা নেবেন কি করে? কলকাতা শহর বা সংলগ্ন এলাকায় সরকারি বাসের অপ্রতুলতা এমন যে এটা মানুষকে যে সুবিধা দিতে পারতো, মহিলাদের যে সুবিধা দিতে পারতো তা যথেষ্ট হবে না, কারণ বাসের সংখ্যা অত্যন্ত কম। মহিলাদেরকে যদি এই সুবিধা দিতে হয় তাহলে সব থেকে আগে যেটা করতে হবে যে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কলকাতা শহরে একটা সময়ে প্রায় 1500 বাস চলতো কলকাতা শহরে সরকারি বাস, এখন সেটা কমে দাঁড়িয়েছে 600-650।
সেই বাস চালানোরও লোক নেই। বাসের সংখ্যা ভীষণ কম। আগে তো বাসের ভাড়া বেশি ছিল না, কিন্তু যদি সংখ্যায় বাসের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এই ফেসিলিটি দিয়েই বা কী লাভ হবে। আমি রাজ্য সরকারের কাছে নিবেদন করব যে যেন এই বাসের সংখ্যা বাড়ানো হয়। রাজ্যের সরকার বদলেছে, এবার কি হাল ফিরবে সরকারি বাস পরিষেবার? বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সুবিধা যাতে যথার্থভাবে সকলে নিতে পারেন, সেরকম পর্যাপ্ত বাস নামবে রাস্তায়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 7 কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1,20,00,000 টাকায়। প্রমোটার পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী এই পিপিপি মডেলে চলত জমি দখলদারির সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমাগুলি কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশকর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশকর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2,14,00,000 টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6,80,00,000 টাকা জমা পড়েছে। ইডির দাবি, বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা। তার মধ্যে একটি 5,42,00,000 টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1,29,00,000 টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7,07,00,000 টাকা, যা কেনা হয়েছিল 1,20,00,000 টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয় এস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনা পাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, পরে এফআইআরে তাঁর নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।